If you're reading this now, odds are I've already left town. A few cities in যারা নতুন মা হতে যাচ্ছেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওতে আমি বলবো তাদের জন্য কিছু উপকারী দিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন খুব একটা রেগুলার ভিডিও দিতে পারি না, তারপরেও চেষ্টা করছি দেওয়ার। আমি আমার প্রেগনেন্সি জার্নিতে যে জিনিসগুলো অভাব বোধ করেছি, যদিও এখন ডিজিটাল যুগ, তারপরও আমি অনেকটাই বুঝে উঠতে পারিনি। অনেক ইউটিউব ঘাটাঘাটি করেও আমি খুব একটা যে সব কিছু বুঝতে পেরেছি তাও কিন্তু না। ইউটিউবে দেখবেন যে অপ্রয়োজনীয় ভিডিও যেমন আছে, প্রয়োজনীয় ভিডিও তেমন আছে। এর মধ্যে থেকে সঠিকটা কোনটা সেটা বোঝা আসলে অনেক কঠিন। আর আমি এই কষ্টটা পেয়েছি বিধায় আমি চাইলাম যে আপনাদের জন্য একটা ভিডিও করি। প্রেগনেন্সির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিছু টেস্ট ডাক্তার দেয়, সেই টেস্টগুলো কম বেশি আমরা সবাই জানি। কিন্তু এই টেস্টগুলোর মধ্যে একটা দেয় 4D টেস্ট, এটা একবারই দেয়। এটা দেয় 22 সপ্তাহ, 20 থেকে 22 সপ্তাহের মধ্যে করলে ভালো হয়। একটু দেরি করে করলেই ভালো হয়, কারণ এতে বাচ্চা আরো বড় হয়, তখন তার অবস্থান বোঝা যায়। 4D টেস্ট আমরা কেন করি? 4D টেস্ট আমরা করি হচ্ছে বাচ্চার গঠনগত কোনো ত্রুটি আছে কিনা বা অন্য কোনো সমস্যা আছে কিনা বেবির, এগুলা জানার জন্য। এর ফলে যত দ্রুত সম্ভব হয় সেই চিকিৎসা ডাক্তাররা শুরু করতে পারে যদি বাবুর কোনো ত্রুটি থাকে। এই জন্যই আর কি আলট্রাসাউন্ডের পাশাপাশি 4D একবার হলেও আমাদেরকে প্রেগনেন্সিতে দেয়। আমি যেরকম প্রথমে 4D বুঝতাম না, 4D কবে করাতে হবে সেটাও বুঝতাম না। এটা আপনাকে অবশ্য ডাক্তারই সাজেস্ট করবে, কিন্তু আমার কোশ্চেন ছিল যে 4D কেন করা হয়, যেটা আমি ডাক্তারকে বলতে পারি নাই। এমন হয়তো অনেকে আছেন জানেন, আবার জানেন। এখন আসি হসপিটাল ব্যাগ গোছাতে হবে, কবে গোছাতে হবে, আর কি কি নিতে হবে, আর কেনই বা গোছাতে হয়। আমি আমার হসপিটাল ব্যাগ 37 সপ্তাহের পরে গুছিয়েছিলাম। সবাই অনেক আগে থেকে গুছায়, আমি দেরিতে গুছিয়েছি। সবাই সম্ভবত 9 মাস থেকে গুছায়, কেউ আবার এর আগে থেকেও গোছায়। হসপিটাল ব্যাগ গোছানো হয় শুধুমাত্র বাবুর জন্য আর বাবুর মায়ের জন্য। তাদের কিছু দরকারি জিনিস লাগে, যার কারণে হসপিটাল ব্যাগ গোছাতে হয়। হসপিটাল ব্যাগে কি কি নিতে হবে এই জন্য আমি ইউটিউবে সার্চ দিয়েছিলাম। আসলে আমি জানতাম না যে কি কি নিতে হয়। এত ভিডিও দেখেছি, সবগুলো অপ্রয়োজনীয় মনে হয়েছে। ইম্পর্টেন্ট জিনিস কেউই বলে নাই। তারপর আমি অনেক কষ্ট করে একটা চেকলিস্ট বানিয়েছিলাম আমার সাধ্যের মধ্যে। নবজাতক মায়ের জন্য প্রথমে লাগবে হচ্ছে যে 2-3টা ম্যাক্সি, 2-3টা পেটিকোট। আপনারা যদি চান অপশনাল ইনারও নিতে পারেন। বাবুর জন্য একটা ইউরিন ম্যাট নেবেন, তেনা নিবেন অনেকগুলো করে, কারণ ছোট মানুষ একটু বেশি পায়খানা প্রস্রাব করবে। তারপরে ওকে যেই টাওয়েল দিয়ে মুড়াবেন সেই টাওয়েল নিবেন, যার যার ইচ্ছা। এখন তেনা দিয়েও মুড়াতে পারেন, মানে প্রথম যখন বের করে। তারপরে চিরুনি, রাবার এগুলা নেবেন, কারণ হচ্ছে ওটি বা নর্মাল যেটাই আপনি করেন না কেন যাওয়ার আগে চুল বাঁধতে হয়। তো এই হুইল, স্যাবলন, পারলে ব্রাশ নিতে পারেন। আর ফিডার নিতে পারেন বাবুর জন্য। যদি বেস্ট ফিডিং না হয় তখন ফর্মুলা দিতে পারেন। এখন একটা মজার কথা বলি, ফর্মুলাটা কি এটা আমি প্রেগনেন্সির সময় জানতাম না। তারপরে আমার বাবু হওয়ার পরে আমি বুঝতে পেরেছি যে ফর্মুলা মানে হচ্ছে গিয়ে আপনার কৌটার যে বাইরের দুধটা, ওটাকেই ফর্মুলা বলে। বাইরের দুধ তৈরি করে খাওয়ানো বাচ্চাকে, এই আর কি। অবশ্যই ভেজা টিস্যু কিনবেন দোকান থেকে বাচ্চার পায়খানা মুছে দেওয়ার জন্য। এখন আসি ডেলিভারির কথায়। নর্মাল ডেলিভারি হলে তো কোনো কথাই নাই। যদি সিজার হয় তাহলে অবশ্যই আপনাকে পেট খালি রাখতে হবে। এই জন্য সিজারের কয়েক ঘন্টা আগে থেকে খাওয়া বন্ধ রাখতে হবে। তারপরে সিজারে যাওয়ার আগ মুহূর্তে আপনাকে স্যালাইন দিতে হবে। তারপরে আরো কিছু প্রসেসিং এর মাধ্যমে আপনার হচ্ছে সিজার সম্পূর্ণ। এইসব আগে থেকে আমি জানতাম না, তাই আমার অনেক অসুবিধা হয়েছিল, তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আর কি। সিজারের পরে একটা যুদ্ধ শুরু হয়, ব্রেস্ট ফিডিং করানোর যুদ্ধ। এই সময় বাচ্চা দুধ পায় না, কারো ক্ষেত্রে পায়, কারো ক্ষেত্রে পায়। তখন কি করবেন তা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আপাতত আমার পড়াশোনা এখন অফ আছে। আজকের মধ্যে এতটুকু। আল্লাহ হাফেজ।